ওকে, সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর দুদিনের একটা ছোট্ট উইকেন্ড ভ্যাকেশন কাটিয়ে আবারও ভিডিওতে ফেরা। বেশ কিছু নিশ্চিতভাবেই ভালো ঘটনা ঘটেছে জানি, তবে হ্যাঁ, মেজর কোনো কিছু এখনও অবধি অ্যানাউন্সমেন্ট কিন্তু ক্লাবগুলোর তরফ থেকে আসেনি। যেগুলো এসেছে সেইগুলো আমরা আগে থেকে জানতাম, নতুন কোনো ব্যাপার না। 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস অবধি আগের পুরনো অনেক আপডেট কিন্তু ক্লিয়ার হয়েই ছিল। সেইগুলো অনেকগুলো ক্লাবের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট এসেছে। ছোট করে অবশ্যই সেইগুলো নিয়ে প্রথমে কথা বলবো, এবং তারপরে কিছু রুমার রয়েছে, কিছু পসিবিলিটিস রয়েছে, এবং কিছু ওপিনিয়ন দেওয়ার রয়েছে। এই ভিডিওটাতে অবশ্যই পরপর পরপর সব কিছু শেয়ার করবো। সো একদম শেষ অবধি দেখতে থাকো, অনেক কটা বিষয় কিন্তু জানতে পারবে। প্রথমে কিছু অ্যানাউন্সমেন্টের কথা বলা যাক। প্রথম কথা অবশ্যই মুম্বাই সিটি এফসি কিন্তু লোনে নিয়ে আসা প্লেয়ার জয়েশ রানি, যার কন্ট্রাক্ট বেঙ্গালুরু এফসিতে শেষ হয়ে গেছিলো, সেই প্লেয়ারকে পার্মানেন্ট ডিলে যে রেখে দিতে, এটা আমরা অনেক দিন আগে থেকে জানি। গত পরশু দিনকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে হয়ে গেছে। আরও একটা সিজন আমরা জয়েশ রানেকে মুম্বাই সিটি এফসি জার্সিতে দেখতে চলেছি, এবং জয়েশ রানের থাকাটা ভীষণভাবে কিন্তু মুম্বাইয়ের জন্য এই মুহূর্তে দরকার ছিল। কারণ আপুইয়ার রালতে বেরিয়ে যাওয়ার পর সেন্ট্রাল মিডফিল্ডে একটা ভীষণ বড় দরকারের জায়গাতে জয়েশ রানের ছিল। যদিও পিটার ক্র্যাটকি কিন্তু তাকে লাস্ট সিজনটাতে অনেক বেশি করে অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়েছেন, এবং সেখানে শেষের দিকের কিছু ম্যাচে জয়েশ রানে পুরো আউট অফ দ্য বক্স পারফরমেন্স করেছে। আমার মনে হয় যে আপকামিং সিজনে জয়েশ রানের রোল একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। দেখা যাক সেটা কতটা ইন্টারেস্টিং হয়। দ্বিতীয় যে একটা মেগা অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমাদের খুব পছন্দের একজন ফুটবলার উইঙ্গার, যদিও তার কেরিয়ারটা যতটা হাই লেভেলে স্টার্ট হয়েছিল সেইভাবে কিন্তু গেল না। ওড়িশা এফসি তাকে ছেড়ে দিয়েছিল। মাইকেল সুসাইরাজ একটা বিরাট বড় প্রতিশ্রুতি নিয়ে প্লেয়ারটা উঠে এসেছিল। আই লিগ থেকে উঠেছিল, চেন্নাই সিটি থেকে, এবং তারপর জামশেদপুর আর এটিকে পরপর দুটো সিজনে আমরা সুসাইরাজকে দেখেছিলাম যে কেরিয়ারের সেরা ফর্মে থাকতে। বাট তারপরের সিজন 2020-21 এটিকে মোহন বাগানের হয়ে প্রথম ম্যাচে কিন্তু সুসাইরাজ চোট পায়। সেই যে চোটটা পেয়েছিল, তারপর থেকে টানা প্রতিটা সিজনে কিন্তু সুসাইরাজের যে একদম প্রপার ফর্মে কামব্যাক সেটা আমরা দেখতে পাইনি। হ্যাঁ, সুযোগও পেয়েছে, যতটুকু সুযোগ পেয়েছে ততটুকু কাজে লাগানোর চেষ্টা করেছে, কিন্তু আইএসএলের টপ ফ্লাইটে টিকে থাকার মতো যতটা ফিটনেস দরকার, কোয়ালিটি দরকার, সেখান থেকে সুসাইরাজ কিন্তু যোজন দূরে চলে গেছে। তো সেখানে আপাতত অনেকদিন আগে থেকে আমরা জানতাম যে সে গোকুলাম কেরালা এফসি থেকে সই করেছে, এবং সেই গোকুলাম কেরালা এফসি কিন্তু গতকাল তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। দেখা যাক আবারও আই লিগে ফিরে যাচ্ছে মাইকেল সুসাইরাজ, কত ভালো সিজন কাটে গোকুলামের জার্সিতে। এরপর অবশ্যই যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, তার অ্যানাউন্সমেন্ট আমরা ওয়েট করছিলাম যে কবে আসছে কবে আসছে, কারণ আই লিগের অন্যতম সেরা ডিফেন্ডার কিন্তু ছিল এই মোহাম্মদ হামাদ। রিয়েল কাশ্মীর এফসিতে ক্যাপ্টেন্সিও করেছে। তো সেই প্লেয়ারকে গোয়া বহু মাস আগে সই করিয়ে নেয়, সমস্ত কিছু ডিল কমপ্লিট হয়েছিল। তো গতকাল কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এফসি গোয়ার তরফ থেকে এসে গেছে। যথেষ্ট ভালো প্লেয়ার, সন্দেশ ঝিঙ্গানের একজন প্রপার কাভারিং বা প্রপার ব্যাকআপ হিসাবে কিন্তু মোহাম্মদ হামাদ উঠে আসবে, এবং আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবলে যে 5-7 বছর পর যে ডিফেন্ডাররা লিড করতে পারে ন্যাশনাল টিমকে, তার মধ্যে কিন্তু অন্যতম সেরা পোটেন্সিয়াল এই মোহাম্মদ হামাদের মধ্যে রয়েছে। এরপর অবশ্যই কথা বলতে হবে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে, সেটা অবশ্যই কিন্তু কনর সিল্ডস। আমরা অনেকদিন আগে থেকে জানতাম যে কনর সিল্ডস এবং রায়ান এডওয়ার্ডস এই দুজন প্লেয়ারকে চেন্নাই এফসি ধরে রাখবে, কারণ কনর সিল্ডসকে যেভাবে ওয়েন কোয়েল তিনি ইউজ করেন, যেইভাবে তিনি বিভিন্ন পজিশনে ওকে খেলিয়ে দেখে নিয়েছেন, ভার্সেটাইল একজন প্লেয়ার, তো তাকে আরও একটা সিজন কিন্তু চেন্নাই এফসি ধরে রাখছে। তো লুকাস ব্রাম্বিলার যেদিনকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেল, সেই দিনকেই বলেছিলাম যে প্রথম আইএসএল ক্লাব হিসেবে 2024-25 সিজনে 6জন বিদেশিকে কিন্তু কনফার্ম করলো চেন্নাই এফসি, কারণ ওড়িশা এফসির এখনও অবধি অ্যানাউন্সমেন্টটা আসেনি। সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। যদি ওড়িশা এফসিতেও 5জন হয়ে গেছে, 6 নম্বরও আমরা জানি খুব ভালো করে। তো চেন্নাই এফসি অফিসিয়ালি 6জনকে কনফার্ম করে নিয়েছে। ওড়িশা এফসিও বলা চলে যে 6জনই কনফার্ম হয়ে গেছে। বাকি কিন্তু আর কোনো আইএসএল ক্লাব এখনও অবধি 6-6 কনফার্ম করতে পারেনি। দেখা যাক কত ভালো ভালো ইন্টারেস্টিং প্লেয়ার আসতে চলেছে আগামী আইএসএল সিজনে, তার জন্য আমরা ওয়েট করব। আর লাস্ট যে অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলবো, এই অ্যানাউন্সমেন্টটা একটা ভীষণ বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারে, মানে এই সিগনেচারটা পার্টিকুলার একটা বিরাট বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারে ইস্টবেঙ্গলে মার্ক জোথান ভুইয়া, যার কথা সেই বোধহয় মার্চ-এপ্রিল নাগাদ বলেছিলাম যে মার্ক জোথান ভুইয়াকে কিন্তু লং টার্ম ডিলে ইস্টবেঙ্গল নিয়ে আসছে, এবং সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, তার পাশাপাশি লেফট ব্যাক, অর্থাৎ একজন প্লেয়ার যে তোমাকে একটা ভার্সেটাইল রোল গিফট করছে, যার এজ এতটা এই মুহূর্তে কম, যাকে নিয়ে শুধুমাত্র 3টে সিজন না, প্রাইমারিলি 3টে সিজন, বাট বিয়ন্ড দ্য 3 সিজনস ইউ ক্যান প্ল্যান।
যে ইস্টবেঙ্গলকে একটা বড় রকমের কিন্তু সলিউশন দিল সেন্ট্রাল মিডফিল্ডে এবং ডিফেন্সিভ জায়গাতে, যেখানে নিশু কুমারের ব্যাকআপ হিসেবেও কিন্তু মার্ক জোথান পুইয়াকে নিশ্চিতভাবে কার্লোস কোয়াদ্রাত ভাবতে পারেন, সৌভিক চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে তিনি ভাবতে পারেন, এবং বহু ম্যাচ রয়েছে সেই ম্যাচে আমরা হয়তো মার্ক জোথান পুইয়াকে ফার্স্ট চয়েস সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে দেখতে পারি এবং কোথাও ভালো রোল প্লে করতে দেখতে পারি। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইটস আ বিগ সিগনেচার, যদিও তার এজ, তার যা মার্কেট ভ্যালু বা তার এক্সপিরিয়েন্স সেটা হয়তো এখন বিরাট কিছু না, বাট হ্যাঁ একটা দুটো সিজন পর কিন্তু ভীষণভাবে টক অফ দ্য টাউন হয়ে উঠতে পারে এই মার্ক জোথান পুইয়া, এবং সেই সিগনেচারটা আমার কাছে অন্তত একটা খুব স্পেশাল সিগনেচার। তোমাদের কাছে কেমন অবশ্যই জানিও। এরপর কিছু রিউমার অ্যান্ড কিছু ওপিনিয়ন নিয়ে কথা বলবো, যেমন প্রথম ব্যাপারটা অবশ্যই এমন একজন প্লেয়ার যে প্লেয়ার আপাতত কোথায় যাবে, কি করবে, কি হতে পারে কোনো রকম নিশ্চয়তা নেই, কিন্তু বেশ কিছুদিন আগে যদি ফিরে যাওয়া যায় তাহলে বহু জায়গা ছিল সেখানে কিন্তু এই প্লেয়ারটাকে অলমোস্ট ইস্টবেঙ্গলে কনফার্ম করে দেওয়া হয়েছিল, কিন্তু অ্যালেক্স সাজি এখনো অবধি কিন্তু কোথাও সিগনেচার করেনি, আর অন্য কোনো ক্লাব খুব একটা দৌড়েনি, কারণ এই প্লেয়ারটা পার্টিকুলার ইস্টবেঙ্গলে সই করতে চাই, ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে সই করাতে চাই, এবং হায়দ্রাবাদ যদি এই প্লেয়ারকে ছাড়ে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলেই ছাড়বে এখন অবধি যা সিচুয়েশন রয়েছে। এবং আপাতত 30শে জুন এই একটা ডেটকে মার্ক করে রাখতে পারো অ্যালেক্স সাজির জন্য, এই 30শে জুন অবধি হয়তো খুব একটা কিছু হবে না, বাট বিয়ন্ড 30 জুন এই ডিলটা কিন্তু ফরওয়ার্ড করবে, এই ডিলটা কিন্তু মুভ করতে শুরু করবে, এবং জুলাই মাসের ফার্স্ট উইক বা 10 তারিখ বা তার আগেও যদি খুব প্রসেস ফাস্ট হয় তাহলে হয়ে যেতে পারে যে এই ডিলটা ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারলো, কারণ বাকি যা কিছু ডিলস রয়েছে সেই বাকি ডিলগুলো বা টার্গেটেড ডিলগুলোর থেকে এই ডিলটা ইস্টবেঙ্গলের কাছে অনেক বেশি একটা স্পেশাল ডিল, কারণ একইভাবে হায়দ্রাবাদ এফসির অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে কিন্তু অ্যালেক্স সাজি নিজেকে তুলে ধরেছিল, এবং যখন একে নিয়ে কথা বলেছিলাম তখন তো রিউমার কিছু ছিল না, মানে যখন একটা কোথাও টার্গেটেড ডিফেন্ডাররা হতে পারে ইস্টবেঙ্গলে কারা ভালো হতে পারে বলেছিলাম, তার মধ্যে অ্যালেক্স সাজি কিন্তু আমার অন্তত পছন্দের লিস্ট একদম টপে ছিল, যে এই প্লেয়ারটার মধ্যে না আলাদা কোয়ালিটি রয়েছে, ওর হাইট বলো, ফিজিক বলো, ওর যে মেন্টাল স্টেবিলিটি থাকে মাঠের মধ্যে যেটা আমরা দেখেছি হায়দ্রাবাদের জার্সিতে, সেই জিনিসটা ওকে কোথাও স্পেশাল করে তুলেছে, এবং বাকি টিমগুলোতে যেখানে ফার্স্ট চয়েসও রয়েছে, ইউথ প্লেয়াররা রয়েছে, সেখানে ইস্টবেঙ্গলে কিন্তু ভীষণভাবে এরকম একটা প্লেয়ার দরকার ছিল। লালচুং নুঙ্গার পর যা কিছু অপশনস রয়েছে ভীষণভাবে সেইগুলো কিন্তু ভালনারেবল, তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের একটা স্পেশাল প্লেয়ার দরকার ছিল, সেটা আপাতত অ্যালেক্স সাজি হতে যাচ্ছে, এবং অবশ্যই ওয়েট করতে হবে যে হায়দ্রাবাদ এফসি কী করছে। হায়দ্রাবাদ এফসির যা কিছু সিচুয়েশন রয়েছে এই উইকের মধ্যে কিছুটা শর্ট আউট হওয়ার কথা ছিল, হয়নি, আগেও কথা বলেছি, এখনও কিচ্ছু হয়নি। 30শে জুনের মধ্যে আবারও একটা সম্ভাবনা রয়েছে কিছু একটা শর্ট আউট হতে পারে, বাট তার মধ্যে যদি না হয় আরও বেশ কিছু প্লেয়াররা লাইন দিয়ে রয়েছে, অন্যান্য ক্লাবে তারা মুভ করতে পারে, সেই ক্লাবরাও কিন্তু প্রেসার করছে, প্লেয়ারের এজেন্ট প্রেসার দিচ্ছে, সেই জায়গা থেকে হায়দ্রাবাদ কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে ছাড়বে, যার মধ্যে অ্যালেক্স সাজি রয়েছে, যার মধ্যে আব্দুল রাবি রয়েছে, যার মধ্যে চুঙ্গা হামার রয়েছে, এরকম বেশ কিছু কিন্তু প্লেয়ার রয়েছে যারা ইমিডিয়েটলি ক্লাব ছাড়ার জন্য 1 পা বা 1.5 পা বাড়িয়ে বসে রয়েছে, শুধু সিগন্যালটা পেরোলেই ওই চৌকাঠের যা অংশ রয়েছে সেটা বেরিয়ে এসে বিভিন্ন ক্লাবে তারা মুভ করতে শুরু করবে। এটা ইস্টবেঙ্গলের জন্য একটা স্পেশাল ডিল হতে চলেছে, অবশ্যই ডিল ডান হলে, সিগনেচার হলে আরও ভালোভাবে ইন ডেপথে কথা বলা যাবে। এবং দ্বিতীয় যে প্লেয়ার রয়েছে যেটা ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দরকার, প্রায়োরিটি, ভাই, ইফ ইউ হ্যাভ moved desperately for Laleng Mauya Apuya Realte, then this deal is for you, জিকসন সিং। ভীষণভাবে এই ডিলটা ইস্টবেঙ্গলের জন্য দরকার, এবং এখনও অবধি আজকের ডেট অবধি যা আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু জিকসন সিং কেরালা ব্লাস্টার্সের যে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার রয়েছে সেই অফারকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি, সেই অফার এখনও অবধি জিকসন অ্যাকসেপ্ট করেনি, এবং কোথাও একটা বড় টার্গেট রয়েছে যে জিকসনকে নিয়ে কেরালা এবার ভাবনা চিন্তা শুরু করবে, এবং জিকসন বা তার ক্যাম্পও হয়তো চাইবে যে জুলাই মাসের মধ্যে কোথাও একটা মুভ করতে। জানো যে মার্কেটে পসিবল সুইটার কারা কারা হতে পারে, এই নিয়ে আলাদা করে কিছু বলে লাভ নেই, বারবার করে অনেকে জিকসনের কথা বলেছে বা ইস্টবেঙ্গলের পরবর্তী মিডফিল্ড টার্গেটের কথা বলেছে, বাট যদি তোমার গ্রেড 1 টার্গেট থাকে যে এমন একজন প্লেয়ারকে নিয়ে আসবো যে ডেভেলপমেন্টের কোটাতে পড়বে না, বা যাকে নিয়ে এই সিজনে নয় আরও একটা দুটো সিজন পর থেকে ইস্টবেঙ্গল ভাববে, এরকম প্লেয়ার না যে ইমিডিয়েটলি টিমে আসার পর থেকে ইমিডিয়েট ইম্প্যাক্ট ফেলতে শুরু করবে, তাহলে সেই প্লেয়ারটা কিন্তু জিকসন সিং।
তাকে নিয়ে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেদিন থেকে সিগনেচার করাবে সেই দিন থেকে তোমার টিমটা কিন্তু স্ট্রং হয়ে যাবে। তার পরের দিন থেকে যখন বলটা মাঠে রোল করবে তখন কিন্তু এই প্লেয়ারটা ভীষণভাবে এফেক্টিভ প্লেয়ার হিসেবে দেখা দেবে। তো বারবার করে আমি প্রত্যেককে রিপ্লাই দিয়েছি যে আই উইশ কি ইস্টবেঙ্গল এই ডিলটার জন্য ফুল ফ্লেজেড যাবে, অল আউট অ্যাটাক করবে এই ডিলটাকে ক্র্যাক করার জন্য। অ্যান্ড ফাইনালি যতটা ইস্টবেঙ্গল মোটিভেটেড ছিল আপুইয়াকে সই করানোর জন্য, ঠিক ততটা থাকলে কিন্তু জিকসনকে ইজিলি ইস্টবেঙ্গল তুলতে পারবে। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারের সাথে কিন্তু ভীষণভাবে মুম্বাই সিটি এফসি স্ট্রং লিঙ্ক আপ রয়েছে, যেটা এফটিডব্লিউসির তরফ থেকে ব্রেকিং হয়ে বেরিয়েছে। জন টোরাল বার্সেলোনা, আর্সেনাল এই সমস্ত একাডেমি বা ইউথ সিস্টেম থেকে এই প্লেয়ারটা উঠে এসেছিল, তারপর বহু ক্লাব ঘুরেছে, ফাইনালি ছিল গ্রিসের ওএফআই ক্রিটি এফসিতে, সেখান থেকেও কিন্তু তার এক্সিট হয়ে গেছে, অফিসিয়ালি তাকে তারা ছেড়ে দিয়েছে এবং আউট অফ গ্রিস প্লেয়ারটা মুভ করছে, এটা সেখান থেকে জানানো হয়ে গেছে। এবং সম্ভবত এই অ্যাটাকিং মিডফিল্ডার স্প্যানিশ 29 ইয়ার্স ওল্ড, তাকে মুম্বাই সিটি এফসি কিন্তু সই করাতে পারে, অ্যান্ড দ্যাট কুড বি আ বিগ ডিল। মুম্বাই সিটি এফসি গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে এই প্লেয়ারটাকে ভাবছে এবং তাকে কোথাও ফিট নিশ্চিতভাবে পিটার ক্র্যাটকি করবেন, সেখান থেকেই তিনি তাকে নিয়ে আসছেন সব দিক থেকে। 29টা ম্যাচ লাস্ট সিজনে এই প্লেয়ারটা ওএফআই ক্রিটি এফসির হয়ে খেলেছে, যেখানে 4টে গোল 4টে অ্যাসিস্ট রয়েছে। সো বিরাট কিছু হয়তো সেখানে স্ট্যাটস তার হয়ে কথা বলছে না, কিন্তু হ্যাঁ ওর মধ্যে যে ফুটবলটা রয়েছে, ওর মধ্যে যে ওর যে ডেভেলপমেন্টটা হয়েছে, ওর যে বিভিন্ন ক্লাবগুলোতে পারফরমেন্স করেছে, এই এক্সপিরিয়েন্সটাকে এবং ওর 29 ইয়ার্স অফ এজ, এই এজটাকে ধরলেও কিন্তু দেখা যাবে যে হ্যাঁ মুম্বাই সিটি এফসি কিন্তু ভীষণভাবে এই ডিলটা থেকে পজিটিভ কিছু তুলে আনতে পারে এবং তার মধ্যে সেই প্রমিসটা রয়েছে, কোয়ালিটি রয়েছে। এবং ফাইনালি দেখা যাক এই ডিলটা ডান হয় কি না। ডান হলে নিশ্চিতভাবে কতটা ভালো হলো, গ্রেগ স্টুয়ার্টের থেকে আপগ্রেড হলো না, শোষো ডিল হলো না, কতটা আরও বেশি প্রমিস সে রাখতে পারবে পিটার ক্র্যাটকির যে সিস্টেম রয়েছে সেখানে, সেটা নিয়ে পরে কথা বলা যাবে। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ার একজন যথেষ্ট পরিমাণে প্রতিষ্ঠিত ডিফেন্ডার, বাট জানি না কেন তাকে নিয়ে খুব বেশি কেউ কথা বলে না। আমার কাছে অন্তত পার্সোনালি এই ডিফেন্ডারকে অনেক বেশি আন্ডার রেটেড লাগে, যে যতটা হাইপ বা যতটা কি বলবো লাইমলাইট অনেক ডিফেন্ডার যাদের হয়তো কোয়ালিটি ভালো না, স্টিল তারা পায়, কিন্তু এই প্লেয়ারটা পায় না। গত সিজনে হায়দ্রাবাদ এফসি থেকে মাঝপথে মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এফসি গোয়াতে শর্ট টার্ম ডিলে সিগনেচার করেছিল এবং সন্দেশ ঝিঙ্গানে চোট পাওয়ার পর ভীষণভাবে তাকে কিন্তু ম্যানুয়েল মার্কোস রোকা ইউজ করেছিলেন, কিন্তু মোহাম্মদ হামাদ এসে যাওয়ার ফলে, এটা আমরা আগে থেকেই জানতাম যে মোহাম্মদ হামাদ আসছে, তো এই প্লেয়ার অর্থাৎ নিম দর্জি তাওয়াং কিন্তু এফসি গোয়াতে থাকছে না। তো তাকে নিয়ে বেশ কিছু ক্লাবের এখানে ডিমান্ড তৈরি হয়েছে, বেশ কিছু ক্লাব শোনা যাচ্ছে নেগোসিয়েট করছে, কিন্তু কোনো ক্লাবের নাম এখন অবধি বেরিয়ে আসেনি। বেশ কিছু ক্লাবের ব্যাকআপ ইন্ডিয়ান ভালো ডিফেন্ডার লাগবে এবং তার মধ্যে আমার কোথাও পার্সোনালি মনে হয়, সেই কারণে বললাম যে লাস্টে গিয়ে একটা ওপিনিয়ন রয়েছে, যে মোহনবাগান তাদের কিন্তু ভীষণভাবে একজন আনোয়ার আলীর ব্যাকআপ লাগবে। অবশ্যই এখানে কেউ বলবে বা আমি নিজে পার্সোনালি বলবো যে রাজ বাসফোরের মতো প্লেয়ার রয়েছে বা দীপেন্দুর মতো একটা প্লেয়ার রয়েছে যে নিজেকে ভীষণভাবে কিন্তু তুলে এনেছে। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট AFC CL2 চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা তুমি যদি ভাবো, তাহলে কোথাও এই ধরনের ডেভেলপমেন্টাল প্লেয়ার বা যারা নিজেদের আস্তে আস্তে তৈরি করছে, সিস্টেমটাতে জানছে ভালো করে, একটা বড় টিমের জার্সি গলিয়ে বড় মঞ্চে খেলার যে প্রেশার তারা আস্তে আস্তে নিতে শুরু করেছে, তার থেকে আমার মনে হয় যে একজন প্লেয়ার যে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, যার একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, চ্যাম্পিয়নশিপের এক্সপিরিয়েন্স রয়েছে, কোয়ালিটি কোচের আন্ডারে খেলা, প্রেসার নেওয়া, বড় টিমের এগেনস্টে খেলা এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডারের সাথে ফাইট করেও বিভিন্ন সময়ে ফার্স্ট চয়েস হওয়া, তার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা মোহনবাগানে ভীষণভাবে দরকার। আমি স্টিল জানি না যে এখনও অবধি কোন কোন ক্লাব মুভ করছে বা সেই মুভ করা ক্লাবগুলোর মধ্যে মোহনবাগান আছে কি না, আই হ্যাভ নো সাচ আইডিয়াস। বাট আমার কোথাও মনে হয় যে মোহনবাগান এই ডিলটাকে সিরিয়াসলি দেখা দরকার, এই ডিলের পেছনে যাওয়া দরকার। হয়তো আমাদের ইন্ডিয়াতে এমন খুব বেশি সেন্ট্রাল ডিফেন্ডারের অপশনস ফাঁকা নেই বা ফ্রি প্লেয়ার কেউ নেই যে যারা সেই প্রমিসটা তোমাকে দিতে পারে যে আই কুড বি দ্য ব্যাকআপ অফ আনোয়ার আলী। আনোয়ার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার সেকেন্ড বেস্ট সেন্টার ব্যাক আফটার সন্দেশ ঝিঙ্গান। তো আমি তার ব্যাকআপ অপশন হিসেবে থাকতে পারি টিমে, এবং এমনও হতে পারে যে ম্যাচগুলো হয়তো খুব বড় ভাইটাল ম্যাচ না বা যে ম্যাচগুলো খুব একটা স্ট্রং অপোনেন্টের বিরুদ্ধে না, সেই ম্যাচে নিম দর্জি কিন্তু ফার্স্ট চয়েস সেন্টার ব্যাকও হতে পারে। তো সেটা আমার মনে হয় যে মোহনবাগানের এখানে ভাবা দরকার, কারণ ডিফেন্সে একজন ব্যাকআপ প্লেয়ার কিন্তু ভীষণভাবে লাগবে। লং টার্মে যখন তুমি সিজনকে দেখবে, ম্যাচের সংখ্যা যখন বাড়ছে, সিরিয়াসনেস যখন হাই লেভেলে রয়েছে, সেইভাবে যখন টিম তৈরি হয়েছে, তাহলে
ডিফেন্সের জায়গাতে আমার মনে হয় যে একটু লুজ হয়ে যাচ্ছে। এটা বারবার অনেকে কমেন্ট করছে যে আমরা হয়তো মাঝমাঠের দিক দেখছি। ফরওয়ার্ড লাইন তো ভীষণভাবে স্ট্রং। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার বেস্ট ফরওয়ার্ড লাইন মোহনবাগানের হাতে রয়েছে। মাঝমাঠের ক্ষেত্রেও তাই। প্রচুর পরিমাণে মিডফিল্ডার রয়েছে, যার মধ্যে দুজন সেরা প্লেয়ারকে অলওয়েজ বেঞ্চে কিন্তু থাকতে হবে। কিন্তু আমরা যখন ডিফেন্সের দিকে তাকাচ্ছি তখন সেখানে দেখছি যে আমার হাতে কিন্তু অপশনস কমে আসছে। রাইট ব্যাকে ব্যাকআপ লাগবে, সেন্টার ব্যাকে ব্যাকআপ লাগবে, লেফট ব্যাক যদি ধরেও নিই যে আমনদীপ সিং রয়েছে বা আশিক কুরুনিয়ান ফিরে আসার পর তাকে কী রোলে হোসে মলিনা দেখেন সেটা পরের ব্যাপার। এবং অবশ্যই একজন ব্যাকআপ গোলকিপার লাগবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে 23 থেকে 25 এই এজের মধ্যে যদি একজন ব্যাকআপ গোলকিপার হয় তাহলে কিন্তু সেটা মোহনবাগানের জন্য ভীষণভাবে ভালো। আর কিন্তু তারও আগে আমার মনে হয় যে ডিফেন্সে ভালো ব্যাকআপ দরকার। সেই ক্ষেত্রে আনোয়ার আলীর ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু মোহনবাগানের নিম দর্জি তামাং এই প্লেয়ারকে টার্গেট করা দরকার বা এই প্লেয়ারের সম্বন্ধে ভাবা দরকার। বাট কতটা কি হচ্ছে আমি সিরিয়াসলি জানি না, বাট এটা কোথাও আমার একটা ওপিনিয়ন, উইশ বলতে পারো। এখানে রুমার বা কোনোভাবে আনাড়ি কোনো ব্যাপার জুড়ে দেওয়া এরকম কিছু নয়, জাস্ট একটা ওপিনিয়ন ছিল, জাস্ট একটা উইশ ছিল যেরকম একটা প্লেয়ারকে কিন্তু মোহনবাগানের ব্যাকআপ অপশন হিসেবে ভীষণভাবে ভাবা দরকার। এটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ব্যাপার রয়েছে অবশ্যই কমেন্ট করে নিচে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।